হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে ক্লাস 12-এর পদার্থের কঠিন অবস্থার আর একটা নতুন পাঠের ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের পাঠের ভিডিওতে আমরা পড়ব দ্বিমাত্রিক বর্গাকৃত ঘন সন্নিবেশ অর্থাৎ স্কোয়ার ক্লোজ পেকিং। আমরা কিন্তু এটা যেটা পড়বো এগুলো সমস্ত কিছুটাই পড়বো আমরা কিন্তু 2Dতে। এই যে দ্বিমাত্রিক বলেছে 2D স্কোয়ার ক্লোজ পেকিং কিন্তু আমরা আজকে পড়বো। এখানে ইংলিশটা আমি একটা যোগ করবে 2D স্কোয়ার ক্লোজ পেকিং, ঠিক আছে। তো এই 2D স্কোয়ার পেকিংয়ের ক্ষেত্রে আমাদের কী হবে, তোমরা প্রত্যেকে জানো যখন আমরা 2Dর ক্ষেত্রে কি হয় না, 2Dর ক্ষেত্রে দুটো মাত্র রাশি থাকে, একটা থাকে দৈর্ঘ্য আর একটা কি থাকে, তার সঙ্গে থাকে প্রস্থ। প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে। এই দৈর্ঘ্য আর প্রস্থ সমন্বয়ে কিন্তু 2D গঠিত হয়। যখন আমরা 3D কথাটা বলি তখন কিন্তু এখানে আরেকটা জিনিস যোগ হয়, সেটা হচ্ছে গিয়ে উচ্চতা। প্রত্যেকে কিন্তু খাতাতে ভালোভাবে কিন্তু প্রথম থেকে কিন্তু নোট করা শুরু করো যে 2Dর ক্ষেত্রে হয় কি দৈর্ঘ্য আর প্রস্থ কেবলমাত্র, এবং 3Dর ক্ষেত্রে হয় উচ্চতা। তো আমরা এখানে পড়বো কিন্তু 2D। তো 2D এর ক্ষেত্রে যে আমরা ঘন সন্নিবেশটা পড়বো, তো সেক্ষেত্রে আমাদের যে প্যাকিংটা হবে, তোমরা সেই মিষ্টির খাপ দেখেছো, তো মিষ্টির খাপের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট যে মিষ্টির খাপের যে প্রথমের তলটা হয়, সেই প্রথমের তলে ফার্স্টে কি হয়, মিষ্টিগুলো একটা সারিবদ্ধভাবে রাখা হয়, যেমনটি এখানে রাখা হয়েছে। দেখো এটা যদি পুরোটা মিষ্টির খাপ হয়, একটা সারিবদ্ধভাবে মিষ্টিগুলোকে কিন্তু রাখা হয়। তো এখানে যে মিষ্টি যে রাখার যে ধরনটা, সেটা কি হবে না, এই যে অ্যাটমগুলো প্রত্যেকটা অ্যাটম কিন্তু সেম অ্যাটম হয়। কীরকম হয়, প্রত্যেকটা অ্যাটম কিন্তু সেম অ্যাটম হয়, অর্থাৎ কি না প্রত্যেকটা কিন্তু সেম জায়গায় থাকে, ঠিক আছে। তার মানে আমরা কি বলতে পারি, এক নাম্বার এটাকে যদি আমরা প্রথম সারি বলি, এটা যদি প্রথম সারি হয় এটা কি হবে দ্বিতীয় সারি, অথবা যদি আমরা এই রো বরাবর বলি এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, অথবা এটা চতুর্থ সারি বলবো, ঠিক আছে। তো এক নাম্বার যদি আমরা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করি, কি বলবো না, এর যে কণার ধরনগুলো বা যে সজ্জাটা কীরকম টাইপের হয় না, এ এ এ এ এ এ এ এ ডট 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 ধরনের সন্নিবেশ হয়। কি ধরনের ঘন সন্নিবেশ, কি বললাম, ঘন সন্নিবেশ। প্রত্যেকে ভালোভাবে কিন্তু খাতাতে নোট করো, ওকে। এরপরে যদি আমরা বলি দু নাম্বার পয়েন্ট আমরা কি বলতে পারবো না, তুমি দেখো এই যে অ্যাটমগুলো আছে, এই চারটা অ্যাটমকে যদি আমি এর মিডিল বরাবর অক্ষ বরাবর যদি আমি এদিকে ম্যাচ আপ করাই, তাহলে কি হলো, এটা একটা বর্গাকার কি গঠিত হলো, একক কোষ গঠিত হলো। তার মানে আমরা এখানে কি বলবো, এখানে আমরা কি বলবো, বর্গাকার একক কোষ গঠন করে। এটাকে ইংলিশ টার্মে আমরা কি বলতে পারবো, ইংলিশ টার্মে বলতে পারবো স্কোয়ার ইউনিট সেল। কি বলবো, স্কোয়ার ইউনিট সেল, ওকে। এরপরে যদি আমরা 3 নম্বরে বলি, তো 3 নম্বরে যদি আমরা জেড এফেক্টিভের কথা বলি, কি বলি, জেড এফেক্টিভ। তো এর জেড এফেক্টিভ কি হবে না, দেখো এর জেড এফেক্টিভ হবে এখানে এই যে অংশটা রয়েছে, এই যে একটা অ্যাটম, এই অ্যাটমকে যদি আমি টোটাল 4 ভাগে ভাগ করি, ভালোভাবে বোঝো, 4 ভাগে যদি ভাগ করি, সেই 4 ভাগের মধ্যে কেবলমাত্র একটি ভাগ পাচ্ছে এই যে স্কোয়ারটা, একটা ভাগ পাচ্ছে। তার মানে কি জেড এফেক্টিভে এখানে টোটাল কতগুলো অ্যাটম রয়েছে, 4টা অ্যাটম। সেই 4টা অ্যাটমের প্রত্যেকটা অ্যাটমের থেকে আমি কত পাচ্ছি, অর্ধেক করে, মানে 1/4 করে পাচ্ছি, সরি অর্ধেক না 1/4 করে পাচ্ছি। তাহলে 1/4 করে পেলে এই 4 কেটে গেলে কত রয়েছে, একটা মাত্র অ্যাটম। কটা মাত্র অ্যাটম, অর্থাৎ এই জেড এফেক্টিভের নাম্বার কত হলো, 1, ওকে। এরপরে যদি আমরা চলে আসি 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে কি কোঅর্ডিনেশন নাম্বার। কি বললাম, কোঅর্ডিনেশন নাম্বার অর্থাৎ সিএন। তো যদি আমরা সিএন এর কথা বলি, তো ভালোভাবে বোঝার চেষ্টা করো সিএন কত হতে পারে না, এই একটা অ্যাটম, সাপোজ ধরো এই একটা অ্যাটম কতগুলো অ্যাটমের সাথে অ্যাটাচমেন্টে থাকবে। তো আমি যদি এখানে আরেকটা অ্যাটম ড্র করি, এরকমভাবে তো থাকবে সজ্জাটা, এখানে যদি একটা অ্যাটম যোগ করি, আবার যদি এখানেও একটা অ্যাটম যোগ করি, ভালোভাবে নোটিস করো, এই অ্যাটমটাকে যদি আমি এবার ধরার চেষ্টা করি, এই অ্যাটমটা এর সঙ্গে লেগে আছে, এর সঙ্গে লেগে আছে, এর সঙ্গে লেগে আছে, এর সঙ্গে লেগে আছে, অর্থাৎ এর কোঅর্ডিনেশন নাম্বার অর্থাৎ প্রতিবেশী সংখ্যা কত হবে, এর প্রতিবেশী সংখ্যা হবে 4টি। কটি বললাম, 4টি। ভালোভাবে কিন্তু খাতাতে নোট করতে থাকো, ওকে। এরপরে চলে আসো, এর আগের দিনে আমরা বের করেছিলাম প্যাকিং এফিসিয়েন্সি অর্থাৎ প্যাকিং দক্ষতা, সেটাকে আমরা কি বললাম, প্যাকিং এফিসিয়েন্সি অর্থাৎ পিই। তো পি কি হবে, প্যাকিং এফিসিয়েন্সি পার্সেন্টেজ অফ, লিখো শুধু পি লিখবে না, পার্সেন্টেজ অফ পি কি হবে, এর আগের দিনে আমরা বললাম পার্সেন্টেজ অফ পি হয় কিরকম না, জেড এফেক্টিভ, প্রথমে হবে কি জেড এফেক্টিভ ইনটু অ্যাটমের ক্ষেত্রফল, কি বললাম, এরিয়া অফ অ্যাটম এরিয়া অফ অ্যাটম
ডিভাইডেড বাই কি না ডিভাইডেড বাই যে ইউনিট সেলটা তার এরিয়া, ইউনিট সেলের এরিয়া, অর্থাৎ ইউনিট সেলের এরিয়া, এরিয়া অফ ইউনিট সেল। তো এখানে আমরা কি করব, জেড এফেক্টিভের মান কত, তোমরা কিন্তু এখানে প্রত্যেকে নোটিস করতে পারছো যে জেড এফেক্টিভের মান কত না 1, তাহলে আমরা এখানে 1 বসাবো। এরপরে দেখো যে অ্যাটমগুলো আমরা ইউজ করছি সেই অ্যাটমগুলো কি দ্বিমাত্রিক, তো দ্বিমাত্রিক যেহেতু একটা গোলক, এই গোলক বলছি বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার। কি বললাম, পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব, পাই আর স্কোয়ার লিখবো। ওকে, পাই আর স্কোয়ার। ওকে, এরপরে দেখো, আচ্ছা একটা জিনিস আমরা এখানে মিস্টেক করেছি, প্রত্যেকে এটা আরেকবার নোট করে নাও। এখানে এটা 6 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট দিয়ে ওটা নোট করে নাও। এখানে আমরা 5 নাম্বার পয়েন্টে মিস করেছি এ অ্যান্ড আর এর মধ্যে রিলেশনশিপ, এ অ্যান্ড আর এর রিলেশনশিপ। ওকে, তো রিলেশনশিপ যদি আমরা বের করি, ভালোভাবে নোটিস করো, এখানে এর ব্যাসার্ধ প্লাস এর ব্যাসার্ধ ইকুয়াল টু কি হবে এ, অর্থাৎ এর ব্যাসার্ধের যোগফল ইকুয়াল টু হবে এ, অর্থাৎ এ ইকুয়াল টু হবে 2r। এটা হচ্ছে কিন্তু এর সঙ্গে আর এর রিলেশনশিপ, প্রত্যেকে কিন্তু খাতাতে ভালোভাবে নোট করো। তো এখানে যে ইউনিট সেলটা গঠিত হচ্ছে সেই ইউনিট সেলটা কি, একটা বর্গাকার ইউনিট সেল। কি বললাম, এটি বর্গাকার ইউনিট সেল। তো এটা যদি বর্গাকার ইউনিট সেল হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা কি জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে এ স্কোয়ার। কি বললাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি না এ স্কোয়ার। প্রত্যেকে ভালোভাবে কিন্তু নোট করো, প্রত্যেকে ভালোভাবে যদি নোট না করো, প্রত্যেকে কিন্তু ভালোভাবে যদি নোট না করো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো এ স্কোয়ার, তো এ স্কোয়ারের আমরা জানি এখানে এর মান কত 2r, তাহলে এর মান যেহেতু 2r, তাহলে আমি যদি এ স্কোয়ারের মান বসাই কি হবে 2r তার হোল স্কোয়ার হবে, কি হবে 2r তার হোল স্কোয়ার হবে। তো একে যদি আমি ক্যালকুলেশন করি, ভালোভাবে তোমরা কিন্তু খাতাতে নোট করতে থাকো, তাহলে উপরে যাবে কি, উপরে যাবে পাই আর স্কোয়ার, আর নিচে চলে আসবে কত 4r স্কোয়ার। ভালোভাবে নোটিস করবে। তো এখানে দেখো আর স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, আর যেহেতু আমি পার্সেন্টেজ অফ বের করছি তার জন্য এখানে কি করবো, একটা 100 গুণ করব। কি করব, একটা 100 গুণ করব। প্রত্যেকে কিন্তু খাতাতে নোট করো। তো আমরা যখন এটা ক্যালকুলেটরে পুট করব, অথবা পায়ের মান বসাবো 22 সাথে এন্ড ক্যালকুলেশন করব, তো ক্যালকুলেশন থেকে এর যে মান বেরাবে সেটা হবে 78.5%। কত বেরাবে, 78.5%। প্রত্যেক খাতাতে নোট করো। তো যেহেতু আমার পার্সেন্টেজ অফ পেকিং দক্ষতা বেরিয়ে গেছে, মানে ওই যে মিষ্টির খাপ, ওই মিষ্টির খাপের প্রথম সারিতে মিষ্টিগুলো বসিয়ে দিচ্ছি, তো এই মিষ্টিগুলো বসানোর পরে ভালোভাবে নোটিস করো এই জায়গাগুলো ফাঁকা রেখে গেছে, এই জায়গাগুলো কিন্তু ফাঁকা রয়ে গেছে। তো এই ফাঁকা জায়গাটার পরিমাণ আমরা বের করবো এরপর। তার মানে আমরা এরপরে 7 নাম্বার পয়েন্টে আমরা কি বের করবো, 7 নাম্বার পয়েন্টে আমরা বের করবো পার্সেন্টেজ অফ ভয়েডস, পার্সেন্টেজ অফ ভয়েডস। তো পার্সেন্টেজ অফ ভয়েডস কি করলে বেরোবে না, ফাঁকা স্থানের সংখ্যা 100% থেকে আমরা বিয়োগ করে দেবো। 100% থেকে এই যে সংখ্যাটা যেটা আমাদের পার্সেন্টেজ অফ পেকিং এফিসিয়েন্সি বেরিয়েছে ওটা আমরা মাইনাস করে দেবো সিম্পলি। তাহলে কি হলো 100 মাইনাস 78.5%। ওকে, 78.5%। যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই তাহলে কত বেরোবে, বেরোবে 21.5%। কত বললাম, 21.5%। অর্থাৎ 2Dতে যদি আমরা কোনো একটা বক্সের মধ্যে কোনো বস্তুকে সাজাই, সেটা বল হোক বা মিষ্টি হোক, যাই সাজানোর চেষ্টা করি না কেন, তাতে আমরা কেবলমাত্র 78.5% তাতে কি করতে পারবো, পূর্ণ করতে পারবো, এবং 21.5% আমাদের কিন্তু ফাঁকা থেকে যাবে। তুমি যেমনভাবে 2D মডেলে সাজাও না কেন, বুঝতে পারলে। যদি সেই যে অ্যাটমগুলো বা যেটা তুমি বসাবে সেগুলো যদি স্পেরিক্যাল শেপে থাকে, অর্থাৎ গোলাকার, অর্থাৎ যদি গোলক হয়, তাহলে তোমার কিন্তু যে পেকিংটা, সে পেকিংটা হবে 78.5% এবং তোমার ফাঁকা স্থানের পরিমাণ হবে 21.5%। ওকে, আশা করি প্রত্যেকে এত অবধি বুঝতে পেরে গেছো। প্রত্যেকে কিন্তু এত অবধি স্ক্রিনশট নিয়ে নাও অথবা নোট করে নাও। তো এরপরে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে গিয়ে দ্বিমাত্রিক ষড়ভুজ সন্নিবেশ। কি বললাম, দ্বিমাত্রিক ষড়ভুজ সন্নিবেশ। প্রত্যেকে ভালোভাবে নোটিস করো, ড্রয়িংটা হয়তো অনেকটা ডিস্টার্ব হচ্ছে মার্কারের জন্য, ঠিক আছে। তো গোলগুলো ঠিকঠাকভাবে বুঝে নাও তোমরা, এইগুলো স্পেরিক্যাল শেপে রয়েছে প্রত্যেকটা জিনিস। তো এখানে বোঝানোর ব্যাপার হচ্ছে একটাই, যে প্রথম সারিতে যদি আমরা এ আকারে সজ্জাটা দিই, এ আকারে মানে পরপর যদি বসিয়ে যায়, তো এরপরে কি হবে না, এই যে একটা বল আর এই যে একটা বল রাখলাম, ঠিক এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা এখানটাতে আমরা রাখার চেষ্টা করছি আর একটা বল। বোঝার চেষ্টা করো কি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। কি বললাম, এই একটা বল রাখলাম, এই একটা বল রাখলাম, এর আগের বারে আমরা কি করছিলাম, এর উপরে আর একটা বল রাখছিলাম এইভাবে, কিন্তু আমরা এখন এইভাবে আর রাখছি না। আমরা এখন কিভাবে রাখার চেষ্টা করছি না, এই যে দুটা বল এর মাঝখানে যে গ্যাপটা সৃষ্টি হচ্ছে, সেই গ্যাপটাকে কমানোর জন্য আমরা কি করছি, এই মিডিলটাতে একটা কি করার চেষ্টা করছি, বল রেখে দেওয়ার চেষ্টা করছি, বা একটা মিষ্টিকে রেখে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই যে সজ্জাটা হচ্ছে, সেই সজ্জাটা কি হচ্ছে, এটা যদি আমরা এ বলি এটা কি হবে, এটা বি ফরম্যাট হবে। এরপর যদি আবারও বলি এটা এ হবে, এরপরে আবারও একটা কি আসবে, বি ফরম্যাট আসবে। বুঝতে পারছো কি বললাম, তার মানে এর যে
ধরনটা হবে, ঘন সন্নিবেশের ধরনটা, সেটা আমরা কি বলবো, 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করো। এ বি কন্টিনিউ হবে, এ বি ঘন সন্নিবেশ হবে। কি হবে, ঘন সন্নিবেশ হবে। প্রত্যেকে কিন্তু ভালোভাবে নোটিস করো, ঘন সন্নিবেশ হবে। 2 নম্বর পয়েন্টে তোমরা কি লিখবে, সেম ভাবে। তো এখানে যদি আমরা এই যে অ্যাটমটা, এটা যদি মিডল বরাবর ধরি, ভালোভাবে নোটিস করো, এটা যদি মিডল ধরি, এটা একটা, এটা একটা, এটা একটা, ওকে, দেখো ভালোভাবে নোটিস করো, কি বোঝানোর চেষ্টা করছি, এটা না বুঝতে পারলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ভালোভাবে নোটিস করো। তো এখানে যখন এলো, তাহলে এটা কত ভুজ হলো, 1 2 3 4 5 6, অর্থাৎ ষড়ভুজ আকৃতির। কি বললাম, ওই জন্য এর নাম ষড়ভুজ আকার। কি বললাম, ষড়ভুজ আকারে। ঠিক আছে, তাহলে কি লিখবে, একক কোষটা কিরকম হবে, ষড়ভুজ আকার। কি হলো, একক কোষ, একক কোষ। প্রত্যেকে কিন্তু ভালোভাবে কিন্তু খাতাতে নোট করো। তো 3 নাম্বার যে পয়েন্টটা আমরা এরপর নোট করব, সেটা হচ্ছে জেড এফেক্টিভ। কি বললাম, জেড এফেক্টিভ। তো জেড এফেক্টিভ কি হবে না, তুমি ভালো নোটিস করো, এই গোল থেকে যদি আমি এই বরাবর একটা ভাগ নিয়ে নিই, এটাকে কত ভাগে ভাগ করা যেতে পারে, তাহলে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। দেখো ভালো নোটিস করো, এর আমি এই অংশটা পাচ্ছি, তাহলে কত পাচ্ছি না, 3 ভাগের মধ্যে 1 ভাগ পাচ্ছি। কটা অ্যাটম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অ্যাটম। আর মাঝখানে যে অ্যাটমটা রয়েছে, এ কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু পাচ্ছি। বোঝার চেষ্টা করো, যে অ্যাটমগুলো সাইডে রয়েছে তার আমরা যদি আমি এটাকে 3 ভাগ করি, তার মধ্যে 1 ভাগ পাচ্ছি। আর যে মিডলে যে অ্যাটমটা রয়েছে তার কিন্তু একটাই পাচ্ছি। তাহলে এটা কি হবে, 6 × 1 + 3 + 1, অর্থাৎ কত, 3 দুগুণে কত 6, তার মানে 2 + 1 = 3। এর জেড এফেক্টিভ কত হলো, 3। এরপরে যদি আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলি, 4th কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ প্রতিবেশী সংখ্যা। তুমি বলো এই অ্যাটমটাকে ঘিরে কতগুলো অ্যাটম রয়েছে, 1 2 3 4 5 and 6 রয়েছে। যেহেতু 2D, তার জন্য উপরে নিচে কেউ নেই, কেবলমাত্র একটা কি রয়েছে, তলে রয়েছে, তার জন্য এটা হলো 6। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত, 6। ওকে, এরপর যদি আমরা রিলেশন বের করি, রিলেশন বিটুইন দা, কি বললাম, রিলেশন বিটুইন দা, কার মধ্যে রিলেশন, এ অ্যান্ড আর। তো এ অ্যান্ড আর এর মধ্যে যদি আমরা রিলেশন বের করি, ভালোভাবে নোটিস করো, এর ব্যাসার্ধের যোগফল = এ, তার মানে এ = কি হবে, 2r, এ = কি হবে, 2r। প্রত্যেকে কিন্তু খাতাতে ভালোভাবে নোট করো। ওকে, এরপর যদি আমরা 6 নাম্বার পয়েন্ট বলি, পার্সেন্টেজ অফ পেকিং এফিসিয়েন্সি। তো পার্সেন্টেজ অফ পেকিং এফিসিয়েন্সির ক্ষেত্রে সূত্রটা সেই একই আমাদের। তাহলে জেড এফেক্টিভ এখানে কত, জেড এফেক্টিভ হচ্ছে গিয়ে 3। এরপরে আমরা এখানে কি স্ফেরিক্যাল শেপে রয়েছে, তার মানে এর ক্ষেত্রফল কত হবে, তো যেহেতু এটা স্ফেরিক্যাল শেপে রয়েছে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, πr² হবে। ওকে, এরপরে চলে আসো আমাদের যে ইউনিট সেলটা রয়েছে, সেই ইউনিট সেলের আমরা ক্ষেত্রফল কিভাবে কাউন্ট করব। তো তুমি যদি ভালোভাবে নোটিস করো, আমি যদি একটা ষড়ভুজ ড্র করার চেষ্টা করি, এটা একটা ষড়ভুজ। তো এই ষড়ভুজের ক্ষেত্রে কি হলো, এখানে যদি এটা মিডল হয়, তাহলে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। টোটাল কিন্তু 6টা ত্রিভুজ রয়েছে। আর প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 × বাহু স্কয়ার। কি বললাম, √3 × 4 তার বাহু স্কয়ার। তাহলে এখানে কতগুলো সমবাহু ত্রিভুজ রয়েছে, 6টা। তাহলে এর আগে দিয়ে কি হয়ে যাবে, 6 × অর্থাৎ এখানে আমরা কি লিখবো, 6 × √3/4 × a স্কয়ার। এবারে এর সঙ্গে আমরা আর এর রিলেশন কি জানি, এর সঙ্গে আমরা আর এর রিলেশন জানি 2r। তাহলে এখানে কি লিখবো, এটা লিখবো 2r তার হোল স্কয়ার, মানে এটা কি হবে, 4r² হয়ে যাবে। ওকে, প্রত্যেকে কিন্তু খাতাতে নোট করতে থাকো। আমি উপর দিকটা কিন্তু মুছবো, আচ্ছা মুছছি না, আমি এই সাইডে লেখার চেষ্টা করছি। ওকে, দেখো এরপরে যদি আমি ক্যালকুলেশনে যাই, ক্যালকুলেশনে গেলে কি হবে না, এই যে এই চারটা উপরে উঠে যাবে। তাহলে কি হলো, 12 × πr²। কি হলো, 12 × πr²। নিচে রইলো কে 6 রইল, √3 রইল, আর 2 দুগুণে কত হয়ে যাবে, 4। ওকে, আর কত, r²। ভালো করে কিন্তু খাটাতে প্রত্যেকেও কিন্তু বোঝার চেষ্টা করো, নোট করার চেষ্টা করো। ওকে, তাহলে দেখো এই r² কেটে গেল, 4 3 কত হয়ে গেল, 12, 3 দুগুণে কত হলো, 6। তাহলে কত দাঁড়ালো, π/2√3, π/2√3। যেহেতু আমি পার্সেন্টেজ অফ বলেছি, তার জন্য আমি কি করবো, এখানে একটা 100 গুণ করবো। কি করবো, একটা 100 গুণ করবো।
যদি আমি এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করার চেষ্টা করি, এর যে অ্যান্সার বেরাবে এটা কত 91%। তাহলে বলো আমরা দ্বিমাত্রিক তলে সাজানোটা মিষ্টিটা সহজ হবে, মানে বেশি কম জায়গার মধ্যে বেশি মিষ্টি ধরাতে পারবো না 2Dতে। তাহলে এইভাবে সাজালে আমরা কিন্তু বেশি পরিমাণ মিষ্টি কিন্তু ওই এরিয়ার মধ্যে কিন্তু রাখতে পারবো। তো বড় বড় কোম্পানিগুলো কিন্তু এইভাবেই কিন্তু তাদের যে প্যাকেটিংগুলো করে থাকে। তো প্যাকেটিং করার জন্য কিন্তু আমাদের কিন্তু এই মডেলগুলো জানা কিন্তু খুবই জরুরি, প্রত্যেক কিন্তু বোঝার চেষ্টা করতে। তো 91% কিন্তু আমরা প্যাকিং করতে পারবো। তাহলে ভয়েসের পরিমাণ কী হবে, পার্সেন্টেজ অফ ভয়েসের যদি কথা বলি, পার্সেন্টেজ অফ ভয়েস কত হবে না 100 মাইনাস 91%। ওকে, তার মানে কত আসবে 9%। 9% মাত্র আমার কাছে ভয়েস থাকবে। প্রত্যেক কিন্তু ভালোভাবে খাতাতে বোঝার চেষ্টা করো, নোট করার চেষ্টা করো, এত অবধি স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তো আশা করি এতদূর অবধি প্রত্যেকে কিন্তু পুরোটা বুঝতে পেরে গেছো। অ্যান্ড যারা এখনো পর্যন্ত বাকি ক্লাসগুলো আগেরগুলো করেন, যাদেরকে আগেই রিকোয়েস্ট করবো সেই ক্লাসগুলো করো মন দিয়ে। তোমাদের কিন্তু সিলেবাস আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু কমপ্লিট করার কিন্তু দায়িত্ব নিয়েছি। তোমরা যদি না ভাবে আমাকে সাপোর্ট করো, আমি কিন্তু কমপ্লিট করতে পারবো না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখার চেষ্টা করো, ফুলফিলভাবে দেখো, কোনো স্কিপ না করে দেখো। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের যদি সাপোর্ট লাগে আমি কিন্তু আবারও আমার একটা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ খুলে তোমাদেরকে কিন্তু সাপোর্ট করার চেষ্টা করবো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু পজিটিভ যদি রেসপন্স পাই। তো আশা করি এতটা অবধি তোমরা প্রত্যেকে নোট করে নিয়েছো, আর আশা করি কোনো অসুবিধাও নেই। তো এরপরের দিন আমরা কিন্তু ডেন্সিটি পড়বো, এলিমেন্টের যে সিমেট্রি হয় সেই সিমেট্রি পড়বো। অ্যান্ড আজকে আমরা যে প্যাকিং দক্ষতাটা পড়লাম 2Dর ক্ষেত্রে, এর পরের দিন আমরা কিন্তু 3Dর ক্ষেত্রে পড়বো। তো পরের দিনের ভিডিওটা আরও কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি আমার চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও। তো বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।